ধরুন আপনি নতুন একটি বাড়ি কিনেছেন। সেই বাড়িটা বেশ সাজানো গোছানো। আপনি সেই বাড়িতে আপনার পরিবারটিকে নিয়ে গেলেন, আর তারপর আপনি বুঝতে পারলেন সেই বাড়িতে আপনি আর আপনার পরিবার ছাড়াও আরও কেউ রয়েছে। এমন কেউ যাকে চোখে দেখা যায় না, কিন্তু তার উপস্থিতি অনুভব করা যায়, কারণ সে বিভিন্ন কাজের মাধ্যমে তার উপস্থিতি জানান দেয় মাঝে মাঝে। কি ভাবছেন? এমন ঘটনা তো আপনি প্রায়ই দেখেছেন বিভিন্ন সিনেমাতে। কিন্তু এবার যদি বলি এটা শুধুমাত্র একটা সিনেমার গল্প নয়, এটা সম্পূর্ণ একটা সত্যিকারের ঘটনা, তাহলে আসলে 1900-এর দশকে এড ওয়ারেন আর লরেন ওয়ারেন নামে একটা দম্পতি ছিল, যারা ছিল প্যারানর্মাল ইনভেস্টিগেটর। অর্থাৎ কোথাও কোনো ভৌতিক ঘটনা ঘটলে তারা সেখানকার সত্যতা যাচাই করত। আর এই এড ওয়ারেন আর লরেন ওয়ারেনের রিয়েল লাইফের একটি নির্দিষ্ট ভৌতিক ঘটনার উপর ভিত্তি করেই তৈরি হয়েছে আজকের এই সিনেমা, যার নাম দি কনজুরিং। আসলে আজকে আমার ঠান্ডা লেগে গলার অবস্থা কিছুটা খারাপ, সেজন্য গলার আওয়াজটা একটু অন্যরকম শোনাচ্ছে। বাট চ্যানেলে ভিডিও আনা বন্ধ করব না, সেজন্য আজকে এই সিনেমাটা নিয়ে এসেছি, যে সিনেমাটাকে হলিউডের অন্যতম সেরা ভয়েস সিনেমা বলা হয়। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজ আমি এক্সপ্লেন করতে চলেছি হলিউডের ওয়ান অফ দ্য বেস্ট হরর ফিল্ম, যার নাম হলো দি কনজুরিং। এই ফিল্মের শুরুতে আমরা দেখি এড ওয়ারেন আর লরেন ওয়ারেন একটা কনফারেন্সে তাদের লাইফের সমস্ত ভৌতিক ঘটনা বা সুপার ন্যাচারাল এক্সপিরিয়েন্স সম্বন্ধে লোকদেরকে বলছেন। এরপরের সিনে আমরা দেখি প্যারেন ফ্যামিলি, অর্থাৎ রজার প্যারেন আর ক্যারোলিন প্যারেন তাদের পরিবারের সাথে একটি নতুন বাড়িতে এসেছে। তাদের সব বাচ্চারা বাড়ির ভেতরে ঢুকে যায়, কিন্তু তাদের কুকুরটা কিছুতেই বাড়িতে ঢোকে না, যেন সে কোনো কিছু থেকে ভয় পেয়ে। এই স্বামী স্ত্রীর মোট 5টি মেয়ে ছিল: অ্যান্ড্রিয়া, ন্যান্সি, ক্রিস্টিন, সিনরি আর এপ্রিল। এপ্রিল ছিল সবচেয়ে ছোট। সে ওই বাড়ির কাছে একটি গাছের নিচে একটি ছোট খেলনা খুঁজে পায়, যে খেলনাতে একটি আয়নাও লাগানো ছিল। সব বাচ্চারা মিলে কানামাছি খেলছিল, এবং খেলতে খেলতে তারা একটি কাঠের দেয়াল ভেঙে ফেলে। ওই কাঠের দেওয়ালের পেছনে একটি কাঠের দরজা লুকানো ছিল। ওই দরজা থেকে তারা বাড়ির নিচে বেসমেন্টে একটি স্টোর রুম খুঁজে পায়। ওই স্টোর রুমে একটি পুরনো পিয়ানো এবং আরও অনেক জিনিসপত্র রাখা ছিল। বাড়ির ভেতরে যখন এসব চলছে, অন্যদিকে বাড়ির বাইরে তাদের কুকুরটা চারিদিকে দৌড়ে দৌড়ে শুধু চিৎকার করতে থাকে। পরের দিন সকালে ক্যারোলিন ঘুম থেকে উঠে থাকে তার পায়ে অদ্ভুত একটা আঘাতের চিহ্ন, আর তাদের ঘরের ঘড়িটা কোনোভাবে 3:07 থেমে গেছে। এরপর আমরা দেখি এপ্রিল তার বাড়ির বাইরে তাদের কুকুরটাকে মরা অবস্থায় খুঁজে পায়। তারা বুঝতে পারে না কুকুরটা কিভাবে মারা গেছে। এরপর আমরা এডকে দেখি। এড একজন রিপোর্টারকে তার ঘোস্ট মিউজিয়ামটা দেখাচ্ছিল। সেই রিপোর্টারকে বলে যে এই মিউজিয়ামে থাকা প্রত্যেকটি জিনিসই কোনো না কোনোভাবে অভিশপ্ত, মানে তাদের প্রত্যেকের ওপর কোনো না কোনো শয়তানের ছায়া আছে, এবং সেজন্য প্রতি মাসে একবার করে একজন পাদ্রী এসে এই মিউজিয়ামে পবিত্র জল ছিটিয়ে যায়। এরপর এড ওই রিপোর্টারকে অ্যানাবেল ডল দেখায়। সে বলে এই পুতুলটার মধ্যে একটা অত্যন্ত শক্তিশালী শয়তান রয়েছে। অন্যদিকে আমাদের আবার ওই ফার্ম হাউসটা দেখানো হয়। সেখানে ঘড়িতে 3:07 বাজে, আর 3:07 বাজার সাথে সাথে আবার অলৌকিক জিনিসপত্র শুরু হয়। ক্রিস্টিন তার ঘরে ঘুমোচ্ছিল, হঠাৎ কেউ তার পা ধরে টান দেয়। সে ঘুম থেকে উঠে দেখে কেউ সেখানে নেই, শুধু একটা বাজে গন্ধ রয়েছে। অন্যদিকে অ্যান্ড্রিয়ার ঘরে সিডনি ঘুমে হাঁটতে হাঁটতে চলে আসে। সেই ঘরে থাকা আলমারির দেওয়ালে অদ্ভুতভাবে মাথা ঢুকতে থাকে। এরপর পরের দিন সকালে আমরা দেখি ক্যারোলিনের শরীরে আরও একটা আঘাতের চিহ্ন হয়ে গেছে। এরপর রজার যখন কাজে যাওয়ার জন্য ওই বাড়ি থেকে বের হয়, সে দেখে তাদের বাড়ির কাছেই একটা পায়রা তরপাতে তরপাতে মরে যায়। রজার বুঝতে পারে না যে সব কি হচ্ছে, কিন্তু এই সব কিছু দেখে আমরা বুঝতে পারি যে ওই বাড়িতে নিশ্চয়ই অশুভ কিছু রয়েছে। এরপর আমরা দেখি এপ্রিল আর ক্যারোলিন ওই বাড়িতে রয়েছে। এপ্রিল কারোর সাথে কথা বলছিল। ক্যারোলিন দরজাটা খুলে দেখে সেখানে কেউ নেই। এপ্রিল ক্যারোলিনকে তার সাথে কানামাছি খেলতে বলে। সে যখন তার সাথে কানামাছি খেলছিল, সেই সময়ই অ্যান্ড্রিয়ার ঘরে আলমারিটা আপনা থেকে খুলে যায়, আর দুটো হাত বেরিয়ে এসে আপনা থেকে তালি দেয়। ক্যারোলিন আওয়াজটা শুনে চমকে যায়। ক্যারোলিন যখন নিজের চোখটা খুলে ওই আলমারির কাছে গিয়ে সেটা খুলে দেখে, তার ভেতর তখন কেউ ছিল না। এরপর আবার কেউ ঘুমের মধ্যে ক্রিস্টিনের পা ধরে টানে, এবং সে এবার আরো জোরে তার পা ধরে টেনেছিল। ক্রিস্টিন দেখে ওই ঘরের দরজার পেছনে কেউ একজন রয়েছে, যে বলছে সে তার পুরো পরিবারকে শেষ করে দেবে। ওই ঘরে ক্রিস্টিন ছাড়াও ন্যান্সিও ছিল, কিন্তু ন্যান্সি দরজার পেছনে কাউকেই দেখতে পায় না, কিন্তু তারা দুজনেই একটা বাজে গন্ধ পাচ্ছিল। এরপর দিন সকালবেলা ক্রিস্টিন তার বাবা মা সবাইকে এই কথাটা বলে। এরপর আমরা দেখি ক্যারোলিনের শরীরে ওই আঘাতের চিহ্ন আরও অনেক হয়ে গেছে। এরপর আমরা দেখি ক্যারোলিন হঠাৎ বাচ্চাদের খেলার আওয়াজ শুনতে পায়, কিন্তু সে যখন বাইরে যায় দেখে সব বাচ্চারা ঘুমিয়ে পড়েছে। তাহলে আওয়াজ কে করছিল? এরপর একটা অদ্ভুত ঘটনা ঘটে। বাড়ির সব ফটো ফ্রেমগুলো নিচে পড়ে গিয়ে আপনা থেকে ভেঙে যায়।
ক্যারোলিন কিছু বুঝতে পারে না। এরপর ক্যারোলিন নিচে থেকে একটি মেয়ের গলার আওয়াজ শুনতে পায়। ক্যারোলিন যখন নিচে যায় সে দেখে ওখানে বেসমেন্টের দরজাটা আপনা থেকেই খুলে যায়। ক্যারোলিন যখন বেসমেন্টে নামে সে দেখে সেখানে কেউ নেই। ক্যারোলিন যখন ওপরে উঠতে যায় বেসমেন্টের দরজাটা আপনা থেকে বন্ধ হয়ে যায়। ক্যারোলিনের ধাক্কা লেগে সে নিচে পড়ে যায়। এরপর তার দিকে কেউ একটা বল ছুঁড়ে দেয়। ক্যারোলিন দৌড়ে সেখান থেকে উঠতে যায়, কিন্তু বাল্বটা ফেটে যায়। এরপর ক্যারোলিন যখন মাচিস জ্বালিয়ে সেখানে আলো করতে যায় তখনই কেউ একজন পেছন থেকে হাত বাড়িয়ে সেখানে তালি বাজায়। ক্যারোলিন ওই বেসমেন্টের মধ্যেই আটকে পড়ে। অন্যদিকে আমরা দেখি অ্যান্ড্রিয়ার ঘরে সিন্ড্রি আবার এসে ওই আলমারির দেওয়ালে মাথা ঢুকছে। অ্যান্ড্রিয়া সিন্ড্রিকে নিয়ে এসে তার বিছানায় শুইয়ে দেয়, আর তারপর ওই আলমারির দরজাটা আপনা থেকেই খুলে যায়। অ্যান্ড্রিয়া যখন আলমারিটা দেখতে যায় তখনই আলমারির ওপর থেকে কেউ একজন তার উপর ঝাঁপিয়ে পড়ে। সেই সময় বাড়ির বাইরে রজার এসে সব দিক থেকে চিৎকার চেঁচামেচি শুনতে পায় এবং দৌড়ে বাড়ির ভেতরে যায়। রজার সবার প্রথম দৌড়ে গিয়ে বেসমেন্টের দরজা খুলে আর ক্যারোলিনকে বের করে আনে। তারপর তারা দুজন দৌড়ে গিয়ে তাদের সব মেয়েদেরকে এক জায়গায় জড়ো করে। তারা প্রত্যেকেই প্রচন্ড ভয় পেয়েছিল। এর পরের সিনে আমরা এড ওয়ারেন আর লরেন ওয়ারেনকে দেখি। তারা একটি ইউনিভার্সিটি কনফারেন্স হলে প্যারানর্মাল জিনিসের ওপর লেকচার দিচ্ছিল, আর সেখানে ক্যারোলিনও ছিল। এরপর ওই কনফারেন্সের পরে এড ওয়ারেন আর লরেন ওয়ারেনের সাথে ক্যারোলিন দেখা করে আর তার পরিবারে ঘটা সমস্ত বিষয় সম্বন্ধে তাদেরকে বিস্তারিত বলে। এরপর এড ওয়ারেন আর লরেন ওয়ারেন তাদের বাড়িতে আসে আর তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। রজার আর ক্যারোলিন বলে যে তারা মাঝে মাঝে একটা অদ্ভুত দুর্গন্ধ পায়। রাতের বেলা তাদের দরজায় তিনবার টোকা পড়ে আর সকালবেলা বন্ধ হয়ে যায়। এছাড়া তাদের বাড়ির আশেপাশে যে সমস্ত পাখি আসে তারা প্রত্যেকেই সকালবেলা মারা যায়। আর এছাড়া বাড়ির প্রত্যেকটা ঘড়ি 3:07 দাঁড়িয়ে যায়। এই সমস্ত কিছু শোনার পর এড বলে যে এই সমস্ত কিছু জিনিস একদিকেই ইশারা করে তাদের বাড়িতে কোনো শয়তানি শক্তি রয়েছে। এরপর ওরা সবাই মিলে বেসমেন্টে যায়। লরেনের একটি বিশেষ ক্ষমতা ছিল, সে কোনো জায়গার কোনো শয়তানি শক্তি থাকলে বুঝতে পারত, আর লরেন বুঝতে পারে ওই জায়গায় একটি ভয়ঙ্কর শক্তি রয়েছে। এদিকে এড ক্যারোলিনকে সবকিছু সম্বন্ধে বিস্তারিতভাবে জিজ্ঞাসা করে আর সেগুলোকে টেপ রেকর্ডারে রেকর্ড করে। অন্যদিকে লরেন এপ্রিলকে জিজ্ঞাসা করে যে সে কার সাথে কথা বলে। তখন এপ্রিল তাকে তার খেলনাটা দেখায়। লরেন যখন ওই খেলনাটা দেখে সে দেখতে পায় তার ভেতরে একটা ছোট্ট বাচ্চার আত্মা বন্দী রয়েছে। এই বাচ্চাটার নাম ছিল ররি, আর এপ্রিল এই বাচ্চাটার সাথেই কথা বলতো। এরপর লরেন ওই জায়গায় যায় যেখান থেকে এপ্রিল ওই খেলনাটা পেয়েছিল, এবং ওই গাছটার নিচে যাওয়ার পরই এপ্রিল সেই শয়তানটাকে দেখতে পায় যে তাদের প্রত্যেককে ভয় দেখাচ্ছিল। এরপর লরেন ক্যারোলিন আর রজারকে বলে যে তাদের এই বাড়ির মধ্যে একটা অত্যন্ত শক্তিশালী শয়তান রয়েছে। সে একটা আত্মা, কিন্তু তার শক্তি অনেক বেশি। সে তাদের এই পরিবারকে শেষ করে ফেলবে। আর এছাড়াও সে তাদের পরিবারের প্রত্যেকের পেছনে একটি করে কালো ছায়া দেখেছে। অর্থাৎ এই পরিবারে বা এই বাড়িতে একাধিক আত্মা রয়েছে এবং তাদের সবার নজর রয়েছে তাদের পুরো পরিবারের ওপর। অর্থাৎ তারা যদি এই বাড়ি কোনোদিন ছেড়ে চলেও যায় তবুও ওই আত্মাগুলো তাদের পিছু ছাড়বে না। এড বলে তাদেরকে এই বাড়ির এক্সরসিজম করাতে হবে, একমাত্র তাহলেই সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু এক্সরসিজমের জন্য চার্চের কাছে পারমিশন নিতে হবে, এবং সেজন্য তাদেরকে প্রথমে চার্চের কাছে প্রমাণ দিতে হবে যে এই বাড়িতে শয়তানি কোনো শক্তি রয়েছে। লরেন বলে তারা প্রথমে প্রমাণগুলো জোগাড় করবে আর তারপর সেগুলোকে চার্চের সামনে পেশ করবে। এরপর আমরা দেখি সন্ধ্যাবেলা এড ওই রেকর্ডারটা চালু করে যার মধ্যে রজার আর ক্যারোলিনের ভয়েস রেকর্ড করা ছিল, কিন্তু এই রেকর্ডারে শুধু এডের ভয়েসই শোনা যায়। ক্যারোলিন বা রজারের একটা কথাও তাদের রেকর্ড হয়নি। এরপর আমরা দেখি লরেন ওই বাড়িটার ইতিহাস সম্বন্ধে কিছু বলে, যেটা সে রিসার্চ করে বের করেছিল। সে বলে এই বাড়িটা যে বানিয়েছিল তার স্ত্রীর নাম ছিল বাথসিবা। বাথসিবা এমন একজন মহিলা ছিল যে কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিকে বিশ্বাস করত। সে শয়তানের পুজো করত, আর শয়তানকে খুশি করার জন্য বাথসিবা তার 7 দিনের বাচ্চাকে আগুনে জ্বালিয়ে দেয়। আর এটা করতে যখন তার স্বামী তাকে দেখে ফেলে তখন সে ওই বাড়ির বাইরে গিয়ে ওই বড় গাছটার নিচে ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করে। আর তারপর থেকে এই সব শুরু হয়। আর এরপর থেকে ওই বাড়িতে অনেকগুলো দুর্ঘটনা ঘটে। ররি নামে একটা বাচ্চা ছেলে ওই বাড়িতেই নিখোঁজ হয়ে যায়, আর তাকে খুঁজে না পেয়ে তার মা ওই বাড়ির মধ্যেই আত্মহত্যা করে নেয়। আর তারপরও ওই বাড়িতে একটি কাজের মেয়ে আত্মহত্যা করে, আর তারপর একটা বাচ্চা ছেলে ওই বাড়ির সামনে থাকা পুকুরে জলে ডুবে মারা যায়। এরপর আমরা দেখি ওখানে থাকা যে ভয়েস রেকর্ডারটা সেটা আপনা থেকে চালু হয়ে যায়, এবং সেই ভয়েস রেকর্ডের মধ্যে থেকে অদ্ভুত একটা আওয়াজ শোনা যায়, যেটা কোনো মানুষের গলার আওয়াজ ছিল না, কারণ তখন ঘড়িতে 3:07 ছিল, অর্থাৎ শয়তানের সময়। পরের দিন আমরা দেখি এড আর লরেন তাদের পুরো টিম নিয়ে ওই বাড়িতে যায় সেখানে ইনভেস্টিগেশন করার জন্য।
তাদের সাথে একটা পুলিশ অফিসারও ছিল যে তাদের সাহায্য করতো, আর সেই সাথে ব্রেড নামে একটি ছেলে ছিল যে তাদের সাহায্য করবে। তারা সবাই মিলে ওই বাড়ির চারিদিকে বিশেষ ক্যামেরা আর ভয়েস রেকর্ডার লাগিয়ে দেয়। অন্যদিকে ক্যারোলিন লরেনকে একটি ছবি দেখায়। সেই ছবিতে তারা পুরো পরিবার নিয়ে বেড়াতে গেছিল। লরেন বুঝতে পারে যে এই সময়টি ছিল ওই পরিবারের সব থেকে খুশির সময়, আর ক্যারোলিনও ওই সময়তেই সবচেয়ে বেশি খুশি ছিল। এড ওই বাড়ির সব জায়গায় পবিত্র জল ছিটিয়ে দেয় যাতে তার মাধ্যমে শয়তানের অসুবিধা হয় এবং সে কিছু করে এবং সেটা ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। ওই জল ছিটিয়ে দেওয়ার পর আমরা দেখি স্টোর রুমের দরজা আপনাদেরকে খুলে যায়। ওরা সবাই মিলে স্টোর রুমের নামে এবং সেখানে তারা কিছুই খুঁজে পায় না। কিন্তু তারা যখন স্টোর রুম থেকে ওপরে উঠে আসে সেই সময় তারা কিছু শুনতে পায়, কিন্তু সেখানে কিছুই ছিল না। যাই হোক, ওই দিন রাতে আর কিছু হয় না। পরের দিন সকালে সবাই মিলে একসাথে বসে ব্রেকফাস্ট করছিল আর সবাই বেশ খুশি ছিল। এরপর আমরা দেখি এড ক্যারোলিনকে বলে যে তুমি এবার গিয়ে রেস্ট নিয়ে নাও, আমি আর লরেন সবকিছু সামনে নিচ্ছি। এরপর আমরা দেখি লরেন কাপড় শুকাচ্ছিল, আর তখনই সে দেখে কাপড়ের পেছনে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে, আর যেটা বাথসিবা ছিল। আর এরপরই ওই কাপড়টা উড়ে গিয়ে ক্যারোলিনের বেডরুমে গিয়ে লাগে, আর কাপড়টা জানলা থেকে সরানোর পর সেখানে দেখা যায় বাথসিবা দাঁড়িয়ে রয়েছে। লরেন বুঝতে পারে যে বাথসিবার শিকার হলো ক্যারোলিন। সে দৌড়ে ক্যারোলিনের কাছে যেতে চায়, কিন্তু তার আগেই বাথসিবা সেখানে পৌঁছে যায়। বাথসিবা ক্যারোলিনকে নিজের বশে নিয়ে নেয়, কিন্তু লরেন এসবের কিছুই জানতে পারে না। সে যখন যায় সবকিছু স্বাভাবিক ছিল। এরপর আমরা থেকে ওই পুলিশ অফিসার ওই কাজের মেয়েটাকে দেখতে পাই, যে মেয়েটা ওই বাড়িতেই সুইসাইড করে নিয়েছিল। ওই মেয়েটা ওই পুলিশ অফিসারকে ভয় দেখিয়ে দেয়। এরপর আমরা দেখি ন্যান্সি ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে অ্যান্ড্রিয়ার ঘরে চলে যায়। কিন্তু ন্যান্সি যখন ওখান থেকে হেঁটে যাচ্ছিল সিঁড়ি থেকে, তখন থার্মাল ক্যামেরাগুলো আপনাদেরকেই ন্যান্সির ছবি তোলে, অর্থাৎ ন্যান্সির সাথে ওখানে কোনো শয়তানি শক্তিও ছিল। ন্যান্সি অ্যান্ড্রিয়ার ঘরে চলে যাওয়ার পর দরজাটা আপনা থেকে বন্ধ হয়ে যায়, আর একটা বাচ্চার গলার আওয়াজ শোনা যায় যে বলে যে তুমি এখানে লুকিয়ে পড়ো। ওরা সবাই মিলে দৌড়ে দরজাটা খোলে আর ওই ঘরের মধ্যে ন্যান্সিকে খোঁজার চেষ্টা করে, কিন্তু ন্যান্সি কোথাও ছিল না। তারা ওই ঘরের চারিদিকে লাইট নিয়ে খুঁজতে থাকে, কিন্তু তারা ন্যান্সিকে পায় না। অবশেষে তারা ওই আলমারির ভেতরে একটি জায়গা খুঁজে পায় যেখান থেকে একটি সুড়ঙ্গের রাস্তা ছিল। এরপর এপ্রিল লরেনকে বলে যে ররি যখন প্রচণ্ড ভয় পেয়ে যায় সে তখন ওই জায়গাটাতে গিয়েই লুকায়। এইটা শুনে লরেন ওই জায়গাটাতে ঢোকে। সে গিয়ে ওখানে ওই মিউজিক টয়টা রাখার জায়গা খুঁজে পায়, আর সেই সাথে সে ওখানে একটা ফাঁসির দড়িও খুঁজে পায়। এরপর লরেন ওই জায়গাটায় কাঠ ভেঙে নিচে পড়ে যায়, এবং ওখানে নিচে পড়ে যাওয়ার পর লরেন তার সাথে থাকা ওই মিউজিক টয় বা ওই খেলনাটার আয়নায় দেখে, আর সেখানে ও ররির মায়ের আত্মাকে দেখতে পায়। ররির মা কাঁদছিল, তার দু চোখ থেকে জল পড়ছিল। সে বলে বাথসিবা তাকে দিয়ে জোর করে এটা করিয়েছে। বাথসিবা তার নিজের হাত দিয়ে তার নিজের সন্তান ররিকে মেরে ফেলেছে। এরপর আমরা ওখানে বাথসিবাকে দেখতে পাই। বাথসিবাকে দেখে লরেন ওখানে পালাতে শুরু করে, কিন্তু বাথসিবা লরেনের গলার চেনটা টেনে ধরে। তার ওই গলার চেনটা একটি লকেট ছিল, যে লকেটের মধ্যে লরেনের মেয়ে জুডির ছবি ছিল, এবং ঠিক একই রকমের লকেট জুডির গলাতেও ছিল। লরেনের গলার লকেটটা ছিঁড়ে যায়, আর সে দৌড়ে ওখান থেকে বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে লরেন সবাইকে বলে যে বাথসিবা শুধুমাত্র মায়েদের ওপর ভর করে, এবং সে মায়েদের ওপর ভর করে মায়ের হাত থেকে তার সন্তানকে মেরে ফেলে, এবং এখন বাথসিবা ক্যারোলিনের ওপর ভর করতে চাইছে। ক্যারোলিনের শরীরে যে আঘাতের চিহ্নগুলো আছে সেগুলো তারই প্রমাণ। এরপর আমরা দেখি ওই ঘরে থাকা সমস্ত ক্রস চিহ্নগুলো আপনা থেকে নিচে পড়ে যেতে শুরু করে, আর তারপর কেউ একজন ন্যান্সিকে ধরে এদিক ওদিক টেনে নিয়ে যায় আর তাকে মারে। ওরা কোনোভাবে ন্যান্সিকে ধরে তাকে বাঁচিয়ে নেয়, আর এরপর আমরা দেখি ওরা সবাই মিলে ওই বাড়িটাকে ছেড়ে দেয়। আর এড রজারকে বলে যে এই সমস্ত কিছু প্রমাণ সে চার্চের সামনে পেশ করবে, আর তারপর তারা এই বাড়ির এক্সোরসিজম করাবে। এরপর আমরা দেখি লরেন জুডির গলার আওয়াজ শুনতে পায়, আর জুডির গলার আওয়াজ শুনে যখন সে ওই পুকুরে যায় সে জুডির লাশ দেখতে পায়। সে প্রচন্ড ভয় পেয়ে যায়। সে জুডির খোঁজ খবর নেয় ফোন করে, এবং সে এডকে বলে এটা তাদের জন্য একটা হুমকি ছিল। বাথসিবার নজর জুডির ওপরও পড়েছে। এরপর আমরা দেখি এড আর লরেন মিলে ফাদারের কাছে গিয়ে ওই বাড়ির সমস্ত ঘটনার প্রমাণপত্র পেশ করে। তারা তার কাছে ন্যান্সির ওই ছবিগুলো দেখায়, যেখানে ন্যান্সির সাথে ররির আত্মাকেও পরিষ্কার দেখা যায় থার্মাল ক্যামেরার ছবিতে। এর সবকিছু শোনার পর ফাদার ওদেরকে বলে যে ওই বাড়িতে এক্সোরসিজম করানোর জন্য তাকে ওপর মহলের কাছ থেকে পারমিশন নিতে হবে, কারণ ওই বাড়িতে থাকা পরিবারটি ক্যাথলিক নয়, সেজন্য তার ওপরের কর্তৃপক্ষের সাহায্য লাগবে। এরপর আমরা দেখি এড আর লরেনের মেয়ে জুডির কাছে বাথসিবা ওই লকেটের মাধ্যমে পৌঁছে যায়। সে তার পা ধরে টান দেয়, সাথে সাথে জুডির ঘুম ভেঙে যায়। সে ঘুম থেকে উঠে এদিক ওদিক তার বাবা মাকে খুঁজতে শুরু করে, আর সেই সময় সে তাদের ঘোস্ট মিউজিয়ামে ঢোকে এবং ঢুকে দেখে সেখানে অ্যানাবেল পুতুলটা নেই, যে পুতুলটাকে সে খুব বেশি ভয় পেত। আর এরপর সে দেখতে পায় বাথসিবা একটি চেয়ারে অ্যানাবেল পুতুলটাকে কোলে নিয়ে বসে আছে, আর অ্যানাবেল পুতুলটাও বাথসিবার কন্ট্রোলে ছিল। জুডি প্রচণ্ড ভয় পেয়ে যায়, কিন্তু সেই সময় আমরা দেখি এড আর লরেন ওখানে পৌঁছে যায়। তারা পৌঁছেই কোনোভাবে নিজেদের মেয়েকে বাঁচিয়ে নেয়। আর এরপর আমরা দেখি অন্যদিকে
ক্যারোলিন ক্রিস্টিন আর এপ্রিলকে তার সাথে নিয়ে কোথাও একটা চলে যায়। রজার যখন এই ব্যাপারে জানতে পারে, রজার সাথে সাথে এডকে ফোন করে। এড এই কথাটা লরেনকে বলার পর লরেন বলে যে ক্যারোলিন নিশ্চয়ই ওদেরকে নিয়ে ওই বাড়িটাতেই ফেরত গেছে, কারণ বাথশিবা ক্যারোলিনের ওপর নিজের বশ করে নিয়েছে এবং সে নিশ্চয়ই ক্রিস্টিন আর এপ্রিলকে নিয়ে গিয়ে ওই বাড়িতে মেরে ফেলবে। এরপর ওরা সবাই মিলে পুরো টিম নিয়ে ওই বাড়িতে পৌঁছায়। সেখানে গিয়ে তারা কোনোভাবে বাথশিবার বসে থাকা ক্যারোলিনের হাত থেকে ক্রিস্টিনকে বাঁচায়। তারপর ওরা ক্রিস্টিনকে গাড়িতে বসিয়ে দেয়, কিন্তু এই পুরো ইনসিডেন্টটা দেখে এপ্রিল প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে কোথাও একটা পালিয়ে যায়। ওরা সবাই মিলে ক্যারোলিনকে আটকানোর চেষ্টা করে। ওরা ক্যারোলিনকে ধরে ওই বাড়ির বাইরে আনার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই তার সারা শরীরে ঘা ভর্তি হয়ে যায়। লরেন বুঝতে পারে যে বাথশিবা তাকে ওই বাড়ির বাইরে আসতে দেবে না। তারা যদি জোর করে ক্যারোলিনকে ওই বাড়ির বাইরে আনে, তাহলে বাথশিবা ক্যারোলিনকে ওখানেই মেরে ফেলবে। এরপর আমরা দেখি বাথশিবা ক্যারোলিনকে টেনে ওই স্টোর রুমেই আবার নিয়ে চলে যায়। ওরা সবাই মিলে স্টোর রুমে দৌড়ে যায় এবং ক্যারোলিনকে সামলানোর চেষ্টা করে, কিন্তু বাথশিবার ক্ষমতায় ক্যারোলিন এত বেশি শক্তিশালী ছিল যে তাকে কোনোভাবেই সামলানো যাচ্ছিল না। এদিকে সবাই যখন ক্যারোলিনকে সামলানোর চেষ্টা করছিল, অন্যদিকে ব্রেড এপ্রিলকে খোঁজার চেষ্টা চালাচ্ছিল। ওরা সবাই একসাথে মিলেও ক্যারোলিনকে সামলাতে পারছিল না। ক্যারোলিন ওই পুলিশ অফিসারের ঘাড়ে কামড়ে ধরে, তার ঘাড় থেকে রক্ত ঝরতে শুরু করে। ওরা সবাই মিলে একসাথে ক্যারোলিনকে একটি চেয়ারে ভালোভাবে বেঁধে দেয়। ক্যারোলিনের অবস্থা দেখে এড ঠিক করে যে ফাদারের বদলে সে নিজেই এক্সোসিজম করবে এবং সে বাইবেল বের করে মন্ত্র পড়া শুরু করে। বাইবেলের পবিত্র মন্ত্র শুনে বাথশিবা আরও বেশি হিংস্র হয়ে যায়। সে তার সর্বশক্তি প্রয়োগ করতে থাকে, কিন্তু এড এদিকে থেমে থাকে না। সে তার মন্ত্র পর্ব পড়তেই থাকে যাতে সে খুব তাড়াতাড়ি এই এক্সোসিজমটাকে কমপ্লিট করতে পারে। কিন্তু বাথশিবাও নাচরবান্ধা ছিল। সে ওই এক্সোসিজমটা আটকানোর জন্য পুরো চেয়ারটাকে হাওয়াতে উড়িয়ে নেয় আর তারপর সেটাকে মাটিতে ফেলে যাতে চেয়ারটা ভেঙে যায় এবং বাথশিবা মানে ক্যারোলিন সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যায়। অন্যদিকে ব্রেড বেসমেন্টের তলায় এপ্রিলকে খুঁজে পেয়ে যায়। সে চেঁচিয়ে বলে যে বেসমেন্টের তলায় এপ্রিল রয়েছে। এটা শুনে ক্যারোলিন ওখানে থমকে যায়। সে দৌড়ে ওখান থেকে চলে যায় এপ্রিলকে মারার জন্য। সে এপ্রিলকে ধরে ফেলে, কিন্তু সে এপ্রিলকে মেরে ফেলার আগেই এড সেখানে পৌঁছায়। এড সেখানে তার হাত বাড়িয়ে এক্সোসিজম কমপ্লিট করার জন্য মন্ত্র উচ্চারণ করতে থাকে। বাথশিবা তার আসল রূপে চলে আসে। এড এক্সোসিজম কমপ্লিট করে ঈশ্বরের নামে বাথশিবাকে ওখান থেকে চলে যেতে বলে, কিন্তু বাথশিবা এত বেশি শক্তিশালী ছিল যে সে ওখান থেকে যায় না। তখন লরেন ওপর থেকে তার মাথাটা চেপে ধরে আর বাথশিবার কন্ট্রোলে থাকা ক্যারোলিনকে তার পরিবারের কথা মনে করায়, তার সন্তানদের কথা মনে করে, তাদের ভালোবাসার কথা মনে করায়, যাতে ভালোবাসার শক্তিতে ক্যারোলিন শক্তিশালী হয়ে ওঠে এবং সেই শক্তিতে সে বাথশিবার ওপর কন্ট্রোল নিতে পারে আর বাথশিবাকে তাড়িয়ে দিতে পারে। আর এতে কাজ হয়। ক্যারোলিন শেষ পর্যন্ত জিতে যায় আর বাথশিবাকে ওখান থেকে চলে যেতে হয়। আর এইভাবে প্যারেন্ট ফ্যামিলি বাথশিবার হাত থেকে বেঁচে যায়। শেষে এপ্রিল এসে তার লকেটটা লরেনকে ফেরত দেয়, যেটা ওই বেসমেন্টেই রয়ে গেছিল। এরপর আমরা দেখি এড ওই মিউজিক টয়টা তার ঘোস্ট মিউজিয়ামে রেখে দেয়। আর এখানেই এই ফিল্মটা এন্ড হয়ে যায়। এই ফিল্মটি সাধারণ একটা হরর ফিল্ম হলেও এই ফিল্মটা শেষ হতে হতে দারুণ একটা জিনিস আমাদের বলে যায়, আর সেটি হলো এই পৃথিবীতে ভালোবাসার চেয়ে বড় শক্তি আর কিছু নেই। কারণ যেখানে বাইবেলের শক্তি দিয়ে এক্সোসিজম করে ঈশ্বরের নাম নিয়েও বাথশিবাকে তাড়ানো যায়নি, সেখানে ক্যারোলিনকে তার ভালোবাসার মানুষদের, তার পরিবারের মানুষদের কথা মনে করিয়ে, তাদের সাথে কাটানোর সময় মনে করিয়ে তাকে এমন শক্তিশালী করা যায় যে তার মাধ্যমে সে বাথশিবাকে তাড়াতে সক্ষম হয়। আর বাস্তবে তো এটাই হয়, যখনই আমরা কোনো বিপদে পড়ি বা দুর্বল হয়ে পড়ি, তখন আমরা শক্তি গ্রহণ করি বা সাপোর্ট পাই আমাদের কাছের মানুষ বা আমাদের পরিবার বা আমাদের ভালোবাসার মানুষদের কাছ থেকে। আর দ্য কনজুরিং মুভিটা আমাদের সেটাই দেখায়। আর সেজন্যই নিজের ভালোবাসার মানুষদেরকে আরও বেশি করে ভালোবাসুন, তাদের সাথে আরও বেশি করে সময় কাটান, কারণ সেই সময়টি আপনার জীবনের সব থেকে দামি মুহূর্ত। তো যাই হোক, এই ছিল আজকের মুভি দ্য কনজুরিং এর এক্সপ্লেনেশন। এবার যদি এক্সপ্লেনেশন ভালো লাগে তো লাইক করে দিও, আর খারাপ লাগলে কমেন্টে জানিও কোন কোন জিনিসগুলো ইমপ্রুভ করা যেতে পারে, তাহলে আমি সেই সমস্ত জিনিসের উপর নজর দেবো। সো আজকের জন্য গুড বাই।